এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে একটি শব্দ নিয়ে, সেটা হচ্ছে ভাইপো। আপনারা জানেন যে প্রত্যেক মিডিয়াতে আপনারা খুললেই দেখতে পাবেন যেখানে ভাইপোকে নিয়ে খবর হচ্ছে। তবে এইবার সেই তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি আর্জি কার্যত অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রক্ষা কবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন এবং সেই শুনানি যাতে দ্রুত করা হয় তার আবেদন জানিয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির বেঞ্চের তরফ থেকে অভিষেক ব্যানার্জির সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে সিআইডি, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। বিধানসভায় যে সইজাল, সেই সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শুক্রবার তার সেই মামলা শোনেননি আদালত। আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। কিন্তু হাইকোর্টের যে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের যে বেঞ্চ, সেই বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে এবং বলা হয়েছে যে আগামী বুধবার 10ই জুন অভিষেকের অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেই মামলা তারা শুনানি বা শুনবেন। এবং এই যে সই জাল কাণ্ডে আগামী 8ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। তবে এর আগে একবারও হাজিরা তিনি দেননি বা এড়িয়ে গেছেন, যেখানে সিআইডি তরফ থেকে তলব করা হয়েছিল এবং সিআইডির কাছ থেকে 15 দিন সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে 8 তারিখ হাজিরা দিতে বলা হয়েছিল সিআইডি তরফ থেকে। এরপরই সিআইডির নোটিশকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে এই রকম আশঙ্কা থেকে আগাম জামিনের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। যদিও বিচারপতির তরফ থেকে দ্রুত শুনানিতে রাজি হয়নি এবং শুনানি না হওয়ায় রক্ষা কবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফলে আগামী সোমবার সিআইডির যে তলবে তিনি সাড়া দেবেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। এবং রবিবার 7ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যেতে পারেন, সেখানে বিরোধী যে জোট ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট, সেই জোটে তিনি অর্থাৎ যে বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগদান করতে পারেন। তবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলনেতা করে বা শোভনদেব চট্টোপাধ্যায়কে দলনেতা করে তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলের তরফে স্পিকার রথীন্দ্র বসুকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেখানে দলের যে 70 জন বিধায়ক সই ছিল বা তারা সই করেছিল এবং তা থেকে কিন্তু একটা বড় রকম বিতর্কের সূত্রপাত হয়েছিল। আপনারা জানেন ওই চিঠিতে কয়েকজনের স্বাক্ষরের যে অসঙ্গতি মিলেছিল, যেখানে ক্যাপিটাল লেটারে সিগনেচার করা হয়েছিল, যা ক্যাপিটাল লেটারে কখনো সিগনেচার হতে পারে না, এবং কেউ কেউ সেই সই করেননি বলেও প্রকাশ্যে বলতে শোনা গেছে। তার ভিত্তিতে অর্থাৎ যেখানে তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা স্পিকারকে একটি চিঠি জানায় এই ভিত্তিতে বা এই অভিযোগ করে। তারপরে স্পিকারের তরফ থেকে একটি এফআইআর করা হয় এবং সেই এফআইআর এর তদন্তভার সিআইডি পায় এবং সিআইডি আপনারা জানেন ইতিমধ্যে তারা তদন্ত শুরু করে দিয়েছে। প্রত্যেক অর্থাৎ যে সকল বিধায়করা তারা সিগনেচার করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল সিআইডির তরফ থেকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে 15 দিন সময় চাওয়া হয়েছিল, যদিও সিআইডি তরফ থেকে 15 দিন সময় দেওয়া হয়নি। আগামী সোমবার সিআইডি তরফ থেকে বা সিআইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে প্রশ্ন তৈরি হচ্ছে যে সিআইডি কি তাহলে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারে? এই রকম একটা আশঙ্কার দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে রক্ষা কবচ দেওয়া হয় বা আগাম জামিন দেওয়া হয় এবং দ্রুততার ভিত্তিতে যাতে সেই শুনানি হয়। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। বিচারপতির তরফ থেকে প্রশ্ন করা হয় যে কোন যুক্তিতে অর্থাৎ দ্রুত শুনানি করবে বিচারপতি। তারপরে একটা প্রশ্ন তৈরি হয় যে আগামী সোমবার কি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির অফিসে যাবেন? সিআইডির অফিসে কি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার বা সিআইডি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবে? আপনারা জানেন যে গত সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের দুজন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা সেই অভিযোগ করেছিলেন এবং তার ভিত্তিতে অর্থাৎ সিআইডি তদন্ত করে। তবে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে অর্থাৎ তাদেরকে বহিষ্কার করা হয়। তারপরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 59 জন বিধায়ক তারা স্পিকারকে চিঠি দেন, বিরোধী দলনেতা হিসাবে নির্বাচিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এবং যেখানে বলা যেতে পারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা সময় অর্থাৎ তিনি বামফ্রন্টের
ছিলেন, বামেদের নেতা ছিলেন, তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তারপরে দেখা যাচ্ছে তিনি বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো হঠাৎ কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহা তারা দলের বিরুদ্ধে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে তারা স্পিকারকে চিঠি দিলেন এবং নতুন করে তারা আবার বলতে গেলে তৃণমূল কংগ্রেসেরই ভেতরে আবার নতুন করে তারা লবি শুরু করে দিলেন, যেখানে বিরোধী দলনেতা নির্বাচিত হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা নেতারা যেভাবে চুরি, দুর্নীতি, ছিনতাই বা কাটমানি নেওয়া থেকে শুরু করে তোলাবাজির অভিযোগে যেভাবে দিকে দিকে গ্রেপ্তার হচ্ছে এবং তারা রাস্তায় বেরোলে সাধারণ মানুষ যেভাবে চোর চোর করছে, যেভাবে তাদেরকে তাড়া করছে বা যেভাবে তাদেরকে ডিম ছুঁড়ে মারছে, কার্যত বলতে গেলে সেটা থেকে গা বাঁচাতে বা তারা এতদিন যে দুর্নীতি করেছে, যে টাকা পয়সা জমিয়েছে, যে কালোবাজারি করেছে বা যে বলতে গেলে অর্থাৎ তোলাবাজি করেছে, সেই অর্থ নিজে সেটাকে অর্থাৎ সুরক্ষিত রাখতেই কি তৃণমূল কংগ্রেস থেকে সম্পূর্ণ তারা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে? তার জন্যই কি তারা নতুন একটা লবি তৈরি করছে, যেখানে বিজেপিকে তারা একটা বার্তা দিচ্ছে, দেখো আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো অর্থাৎ আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা একটা নতুন আলাদা হয়ে গেছি। যদিও রাজ্যের তরফ থেকে বা রাজ্যের যে এর ফলে কি রাজ্যের যে নতুন যে সরকার, সেই সরকারের তরফ থেকে কি বা সেই সরকারের পক্ষ থেকে কি তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না, এই রকম একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলতে শুরু করেছে। অর্থাৎ এই যে নতুন যে 60 জন যে 59 জনকে নিয়ে যেখানে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তিনি সরকারকে বার্তা দিচ্ছেন যে সরকারের যে ভালো কাজে তারা প্রশংসা করবেন বা সমর্থন করবেন এবং খারাপ কাজগুলোর বিরুদ্ধে তারা কথা বলবেন। অর্থাৎ তারা এতদিন যে তাদের বিরুদ্ধে যে সাধারণ মানুষের যে ক্ষোভ বা তাদের বিরুদ্ধে যে সকল তোলাবাজির অভিযোগগুলো মানুষ দীর্ঘদিন ধরে করে আসছে এবং তারা এতদিন যে সকল দুর্নীতিগুলো করেছে তৃণমূল কংগ্রেসের গত 15 বছরের জমানায়, সেইগুলো থেকেই বলতে গেলে আড়াল করার জন্যই কি তারা নতুন করে দল গঠন করে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছে। যদিও এই সরকারের তরফ থেকে যেখানে বলা হয়েছে যে কোথাও কোনো দুর্নীতির বিষয় যেগুলো ঘটেছে কাউকে রেয়াত করা হবে না, যেখানে রাজ্যের আপনারা জানেন যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরেই রাজ্য পুলিশের তরফ থেকে একাধিক অর্থাৎ 2021-এর যে ভোট পরবর্তী হিংসা সহ যেখানে যেখানে তোলাবাজির অভিযোগ ঘটেছিল বা উঠেছিল তাদের বিরুদ্ধে দলে দলে বা দিকে দিকে বলতে গেলে এফআইআর হচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু গ্রেপ্তার নয়, গ্রেপ্তার করার পর তাদের অর্থাৎ কোমরে দড়ি পরিয়ে রীতিমতো এলাকায় ঘোরানো হচ্ছে বারোমুন্ডা এবং স্যান্ডো গেঞ্জি পরিয়ে, যেটা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। তবে এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনা ঘটতে চলেছে। তবে এইবার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুটবল ক্লাব ডায়মন্ড হারবার এফসি, সেই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবার তদন্ত শুরু করলো রাজ্য সরকার এবং এই বছর যে আই লিগ, সেই আই লিগ জিতে আইএসএল এ খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি এবং রাজ্যের যে পালাবদল, সেই পালাবদলের পরে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্লাব সে ডায়মন্ড হারবার এফসি, তাদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে এবং শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সংবাদ মাধ্যমকে তিনি যেটা জানান যে ক্লাবের গঠন কার্যকলাপ নিয়ে বিভিন্ন অভিযোগ পড়েছে সরকারের কাছে এবং নিশীথ প্রামাণিকের কথায় ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছেন তিনি। সঠিক নিয়ম মেনে ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে কিনা তা নিয়ে অভিযোগ পেয়েছেন তিনি। পাশাপাশি ক্লাব চালানোর জন্য যে অর্থ, সেই অর্থ কোথা থেকে আসছে এবং কোথায় খরচ হচ্ছে তা নিয়েও অভিযোগ রয়েছে। তবে সব দিকে অর্থাৎ বলতে গেলে খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তে ঘরে এবং বাইরে অভিষেক ব্যানার্জি একটা বড় রকম চাপে, যেখানে দেখা যাচ্ছে যে অর্থাৎ যে ডায়মন্ড হারবার যে এফসি, সেই ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে এবার তদন্ত শুরু করেছে। একই সঙ্গে তিনি কলকাতা হাইকোর্টে যে দ্বারস্থ হয়েছিলেন যে অর্থাৎ আগাম জামিনের আবেদন জানিয়ে, যেখানে আগামী সোমবার সিআইডি তলব করেছে হাজিরা দিতে হবে, সেই সব নিয়ে অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে আগাম জামিনের আবেদন বা দ্রুততার সঙ্গে যে শুনানির আর্জি জানানো হয়েছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। তবে আপনারা কি মনে করেন? আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।